Welcome to Suspense by Moon. সাসপেন্স বাই মোয়ের অলৌকিক গল্পের সম্ভারে আমার আজকের নিবেদন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা শয়তানের চামড়া। গল্পটি আমি সংগ্রহ করেছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের গল্প সংকলিত বই কালো ঘুড়ি থেকে। গল্পটির মূল চরিত্রে রয়েছে সোমনাথ, আদিত্য নারায়ণ ও অনিমেষ। আর গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা সাহা দত্ত। তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা শয়তানের চামড়া। সোমনাথ বাড়িটার সামনে এসে দাঁড়ালো। শীতের দুপুরে নরম রোদ মেখে দাঁড়িয়ে আছে জীর্ণ প্রাসাদোপম দোতলা বাড়িটা। তবে সম্প্রতি বাড়িটার একটা অংশ মেরামত করা হয়েছে বোঝা যাচ্ছে। সাদা রঙের পোচও পড়েছে সেখানে। তবে বাড়ির চারপাশের বাগানটা আগাছায় পরিপূর্ণ। কিছুটা তফাতে একটা ডানা ভাঙা পরী আনত মুখে দাঁড়িয়ে আছে বাড়িটার অতীত গৌরবের সাক্ষী হয়ে। আর কেউ কোথাও নেই। ঘড়ি দেখল সোমনাথ, 12টা বাজে। দূরে সবুজ পাহাড়ের মাথায় ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার মতো মেঘ। অনেকটা পথ কলকাতা থেকে পেরিয়ে এসেছে সোমনাথ। সারা রাত ট্রেন জার্নি করে ভোরবেলা নিউ জলপাইগুড়ি, তারপর জিপে 4 ঘন্টারও বেশি সময় লেগেছে ডুয়ার্সের এই জায়গায় আসতে। মোড়াম বিছানো রাস্তাটা সোজা গিয়ে থেমেছে বাড়িটার সদর দরজাতে। সোমনাথ পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। দরজার গায়ে একটা কলিং বেলের সুইচ, দেখেই বোঝা যাচ্ছে সেটাও নতুন বসানো হয়েছে। মুহূর্তখানেক দাঁড়িয়ে থাকার পর সোমনাথ আঙুল ছোয়ালো সুইচে। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতরে কোনো এক জায়গা থেকে আদিত্য নারায়ণের ভরাট গলা ভেসে এলো। দরজা খোলা আছে, প্যাসেজ দিয়ে সোজা চলে এসে ঘরে বসুন। দরজা খুলে ভেতরে ঢুকলো সোমনাথ। কিছুটা এগিয়েই একটা ঘর, তার দরজা খোলা। একটু ইতস্তত করে ঘরের ভেতর পা রাখতেই চমকে গেল সোমনাথ। হল ঘরের মতন বিরাট ঘরটাতে একটা মাত্র জানালা খোলা। আধো অন্ধকার খেলা করছে ঘরের মধ্যে। আর সেই ঘরের একোণ ওকোণ থেকে সোমনাথের দিকে তাকিয়ে আছে জোড়া জোড়া জল জলে চোখ, অস্পষ্ট সব অবয়ব। ঘরের ঠিক মাঝখানে কয়েকটা সোফা রাখা, তারই একটাতে সোমনাথ গিয়ে বসলো। তার ঠিক উল্টো দিকে সোফার পাশ থেকে আরও একজোড়া জল জলে চোখ তাকিয়ে আছে তার দিকে, যেন সে এখনই ঝাঁপিয়ে পড়বে তার উপর। একটু অস্বস্তি হলো সোমনাথের। সে ঘরের চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো। চোখগুলো আগন্তুকের দিকে তাকিয়ে যাচ্ছে। ঘরে ঢুকলেন আদিত্য নারায়ণ। সোমনাথ উঠে দাঁড়াতেই তিনি তাকে ইশারায় বসতে বলে দুটো বড় জানালা খুলে দিয়ে মুখোমুখি একটা সোফায় বসলেন। জানালা খুলতেই আলোতে ভরে উঠল ঘরটা। স্পষ্ট হয়ে উঠল সেই অস্পষ্ট অবয়বগুলো। সারা ঘর জুড়ে দাঁড়িয়ে আছে নানা ধরনের প্রাণী। বিরাট শিংওয়ালা হরিণ, ভালুক, হায়না, নেকড়ে, চিতা, আরও নানা ধরনের চেনা অচেনা পশু পাখি। ঘরের এক কোণে একটা হাতির বাচ্চাও দেখতে পেল সে। সুর উঁচিয়ে দাঁড়িয়ে আছে। এ প্রাণীগুলোকে হঠাৎ দেখলে যে কোনো লোক তাদের জীবন্ত ভাববে, এমনই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্টাফ করা প্রাণীগুলো। বিস্মিত সোমনাথ কিছুক্ষণ ঘরটা দেখার পর তাকালো আদিত্য নারায়ণের দিকে। আদিত্য নারায়ণ তাকিয়ে আছেন তার দিকে। বেশ লম্বা শক্তপোক্ত ফর্সা চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি, ডান গালে একটা আঁচিল, ঠোঁটের কোণে আবছা হাসি জেগে আছে। তার ডান হাতটা রাখা আছে সোফার গায়ে দাঁড়ানো একটা বিরাট বাঘের মাথার ওপর, যা চোখ দুটো একটু আগে অস্বস্তিতে ফেলেছিল সোমনাথকে। হয়তো এই বাঘটাই তিনি সোমনাথকে দেবেন কলকাতা নিয়ে যাওয়ার জন্য। আদিত্য নারায়ণ প্রথম মুখ খুললেন। আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? সোমনাথ জবাব দিল, না, হয়নি। নদী, পাহাড়, চা বাগান, জঙ্গল আসার পথে দেখছিলাম। এই জায়গাটা খুব সুন্দর। আদিত্য নারায়ণ মৃদু হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, সুন্দর জায়গা। আপনার ইচ্ছে হলে কয়েকটা দিন এখানে থেকে যেতে পারেন। একসময় আরও সুন্দর ছিল এই জায়গা। এখন তো বন কেটে প্রায় সাফ করে ফেলেছে লোকজন। কিশোর বয়সে আমি এই বাড়ির ঠিক পেছনেই একটা নেকড়ে মেরেছিলাম। প্রায় রাতেই বাঘের ডাক শোনা যেত বাড়ির ভিতরে বসে। তার কথা শুনে সোমনাথ জানতে চাইল, এ ঘরের প্রাণীগুলো কি আশেপাশে জঙ্গল থেকেই শিকার করা? আপনি এসব শিকার করেছেন? আদিত্য নারায়ণ জবাব দিল, হ্যাঁ,
আমারই শিকার করা। তবে ঘরের কোণে রাখা ওই হায়নাটা ছাড়া কোনো কিছুই এদেশের নয়। এই বাঘটাও নেপালে। এদেশে তো শিকার নিষিদ্ধ। 16 বছর বয়সে আমি জার্মানি চলে যাই। সংসার পাতিনি, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি শিকারের নেশায়। জার্মানিতেই ট্যাক্সিডার্মি বিদ্যাটা শিখি আমি। বলা ভালো, তার উপকরণ সংগ্রহের জন্যই বিভিন্ন প্রাণী শিকার করতে হয়েছে আমাকে। দেশে ফেরার সময় আমার সারা জীবনের কাজগুলো সঙ্গে করে এনেছি। আরো বহু জিনিস বাক্সবন্দী হয়ে পড়ে আছে, সবকিছু সাজিয়ে উঠতে পারিনি। এরপর একটু থেমে তিনি বললেন, বাঘ তো নিতে এসেছেন, ট্যাক্সিডার্মি ব্যাপারটা কাকে বলে তো নিশ্চয়ই আপনি জানেন। সোমনাথ বলল, এই যে মৃত প্রাণীর চামড়া দিয়ে অবিকল আসল প্রাণী বানিয়েছেন, এই বিদ্যাকেই ট্যাক্সিডার্মি বলে, তাই না? আদিত্যনারায়ণ যেন একটু খুশি হয়ে বললেন, হ্যাঁ, এখন ট্যাক্সিডার্মি বলতে এটাই বোঝায়। তবে এটা অনেক কিছু নিয়ে একটা বড় ব্যাপার। ট্যাক্সিডার্মি শব্দটা গ্রিক ভাষা থেকে এসেছে, যার আক্ষরিক মানে হলো চামড়া প্রস্তুত বা সংরক্ষণ করা। স্টাফ, মাউন্টেড ইত্যাদি নানা শব্দ ব্যবহার করা হয় ব্যাপারটা বোঝাতে। চামড়া সংরক্ষণ তো বহু প্রাচীন ব্যাপার, কিন্তু সভ্য পৃথিবীতে একে প্রথম শিল্পের রূপ দেন, একে জনপ্রিয় করেন জন হ্যানকক নামে এক পাখি শিকারী ভদ্রলোক। 1851 খ্রিস্টাব্দে তিনি তার শিকার করা পাখিগুলোকে অবিকল জীবন্ত রূপে হাজির করেন লন্ডনের এক প্রদর্শনীতে। তা দেখে হইচই পড়ে যায় লন্ডনে। এরপরই আর্টের রূপ নেয় ট্যাক্সিডার্মি। ইউরোপ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই আর্ট। তবে এই কাজে আর্টিস্টকে চামড়া সংরক্ষণ ছাড়া আরো নানা বিষয় জানতে হয়, যেমন পশু পাখিদের অঙ্গ সংস্থানগত ব্যাপার স্যাপার, স্কাল্পচার, পেন্টিং, এমনকি ছুতোর মিস্ত্রির কাজ পর্যন্ত। সোমনাথ বাঘটার দিকে তাকিয়ে জানতে চাইল, চামড়া সংরক্ষণ করার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু এই প্রাণীদের দেহের ভিতরের অংশ অর্থাৎ মাংস ইত্যাদি সংরক্ষণ কিভাবে করেন? ওটাই কি ট্যাক্সিডার্মির আসল কৌশল? ভদ্রলোক তার কথা শুনে এবার স্পষ্টই হেসে ফেলে বললেন, এ ব্যাপারে সাধারণত প্রাণীর স্কাল আর পায়ের হাড় শুধু ব্যবহার করা হয়। আসলে চামড়ার নিচে থাকে একটা পুতুল। আগে সে পুতুল বানানো হতো মাটি বা কাঠ দিয়ে, কিন্তু ওসব ব্যবহারে জিনিসগুলো ভারী হতো। তাই আধুনিক ট্যাক্সিডার্মিস্টরা ওসবের বদলে এখন ব্যবহার করেন ফাইবার, গ্লাস উল বা স্টিলের তার। ওসব দিয়ে প্রাণীর অবয়ব বানিয়ে তার উপর চামড়া বসানো হয়। প্রাণীর চোখ, দাঁত, নখ, ঠোঁট এসবও কৃত্রিম হয়। এই বাঘটাকে একটা বাচ্চা ছেলেও অনায়াসে মাটি থেকে ওপরে তুলতে পারবে। ওই পুতুল বানাবার ওপরেই কিন্তু নির্ভর করে প্রাণীটা কতটা জীবন্ত হবে। তার কথা শোনার পর সোমনাথ ঘরের চারপাশে আরও একবার তাকিয়ে নিয়ে বলল, এ ঘরের প্রাণীগুলো অবিকল জীবন্ত প্রাণীর মতো। আমার তো বেশ অস্বস্তি হচ্ছে রে এ ঘরে ঢুকে। তিনি বললেন, আরও এক ধরনের ট্যাক্সিডার্মি আছে। সে শিল্প আরও বেশি নিখুঁতভাবে করতে হয় প্রাণীটাকে জীবন্ত করে তোলার জন্য। সেই ট্যাক্সিডার্মির নাম রোগ ট্যাক্সিডার্মি। রোগ ট্যাক্সিডার্মি ব্যাপারটা বুঝতে না পেরে সোমনাথ তাকিয়ে রইল তার দিকে। তিনি বললেন, হ্যাঁ, রোগ ট্যাক্সিডার্মি। তার কিছু নমুনাও আছে আমার কাছে। আপনি চাইলে এখন আপনি দেখতে পারেন সেগুলো। এই জিনিসগুলো যে ঘরে রাখা আছে তার পাশের ঘরেই আপনার রাতে থাকার ব্যবস্থা হয়েছে। অবশ্য আগে আপনি বিশ্রামও করে নিতে পারেন। এই বলে সোফা ছেড়ে তিনি উঠে দাঁড়ালেন। সোমনাথের একটু ক্লান্ত লাগলেও সে কৌতূহলী হয়ে বলল, আমার অসুবিধা হবে না, আগে সে জিনিসগুলো দেখি, তারপর নয় বিশ্রাম নেব। সোমনাথকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে তিনি এবার চললেন অন্য ঘরের দিকে। নিস্তব্ধ বাড়ি, অন্য কোনো লোকজনের সারা শব্দ নেই। যেতে যেতে সোমনাথ তাকে জিজ্ঞাসা করল, এত বড় বাড়ি, কে কে থাকেন এখানে? আদিত্যনারায়ণ জবাব দিলেন, আমি একাই থাকি। বেশ কয়েকটা ঘর পেরিয়ে তারা অন্য একটা ঘরে এসে ঢুকলো। সে ঘরে ঢুকতেই চামড়া, রজন ইত্যাদি জিনিসের পাঁচমিশালি একটা উগ্র গন্ধ এসে নাকে লাগলো সোমনাথের। ঘরে পা রাখতে রাখতে আদিত্যনারায়ণ বললেন, এ ঘরটা আমার কাজের ঘর বা স্টুডিও বলতে পারে। সে ঘরে ঢুকেই দরজার একপাশে একটা বিরাট বড় ফ্রিজ বা রেফ্রিজারেটর রাখা আছে। আর এরপরই ঘরের ভিতরটা দেখে সত্যিই চমকে গেল সোমনাথ। এসব কী প্রাণী? এসব প্রাণী আবার হয় নাকি? কিম্ভূত কিমাকার সব জীব। যেমন তার সামনেই মাটিতে বসে আছে একটা অদ্ভুত প্রাণী, তার দেহটা সিংহর আর মাথাটা ঈগল পাখির। কিছু দূরে দাঁড়িয়ে আছে আরেকটা প্রাণী,
তার দেহটা শিম্পাঞ্জির, মুন্ডু বাঘের। এমনই সব অদ্ভুত অনেক প্রাণী ছড়িয়ে রয়েছে সারা ঘর জুড়ে। বিস্মিত সোমনাথের উদ্দেশ্যে আদিত্যনারায়ণ বললেন, এগুলো হলো রোগ ট্যাক্সিডার্মির নমুনা। এই ট্যাক্সিডার্মির মাধ্যমে বিভিন্ন প্রাণীর চামড়া দিয়ে কল্পিত প্রাণী বা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণী তৈরি করা হয়। ধর্মীয় বা অন্যান্য কিছু কারণে অনেকে আবার এ কাজকে অনৈতিক, অবাঞ্ছিত বলে মনে করেন। তাই একে বলা হয় রোগ ট্যাক্সিডার্মি। 1778 খ্রিস্টাব্দে যখন প্ল্যাটিপাস বা হংসচঞ্চু আবিষ্কার করে তার ছবি লন্ডনে পাঠানো হয়, তখন প্রাথমিক অবস্থায় সবাই ভেবেছিলেন যে রোগ ট্যাক্সিডার্মির সাহায্য নিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে। বিস্মিত সোমনাথ ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘরটা। কত অদ্ভুত বিচিত্র সব প্রাণী, এমনকি পক্ষীরাজ, ঘোড়ার বাচ্চা, ড্রাগন ইত্যাদি রূপকথার প্রাণীও আছে। হঠাৎ দেয়ালের এক কোণে দাঁড়িয়ে থাকা একটা মূর্তি দেখে থমকে দাঁড়িয়ে পড়ল সোমনাথ। ফাইবার গ্লাসের প্রমাণ সাইজের একটা মানুষের মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে, অসম্পূর্ণ মূর্তি। তার গায়ে চামড়া বসানোর কাজ সম্ভবত শুরু হয়েছে। দুটো হাতে কনুই পর্যন্ত চামড়া বসানো হয়েছে, শুধু আঙুল থেকে কনুই। জিনিসটা দেখে সোমনাথ চমকে উঠে প্রশ্ন করল, এ কি মানুষের চামড়া নাকি? আদিত্যনারায়ণ হেসে বললেন, আধুনিক যুগের আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স বানাচ্ছি, মানুষের চামড়া নয়। মানুষের চামড়া পাবোই বা কোথায়? তাছাড়া স্টাফ করার পক্ষে রোমশ বা একটু মোটা চামড়াই উপযুক্ত। মানুষের চামড়া এত পাতলা, তা ট্যান করা খুব কঠিন। আসবে মাছের পাতলা চামড়া আমি ব্যবহার করছি ওটা বানাবার জন্য, ঠিক যেমন সাপের চামড়ার ওপর রং চাপিয়ে আমি ড্রাগনের মূর্তিটা বানিয়েছি। সোমনাথ আশ্বস্ত হলো তার কথা শুনে। এরপর আরও কিছুক্ষণ ধরে সে ঘরের বিচিত্র মূর্তিগুলো সোমনাথ দেখার পর আদিত্যবাবু তাকে বললেন, এবার চলুন, অনেকটা পথ এসেছেন, এবার বিশ্রাম নেবেন। আপনাকে যে বাঘটা দেবো বলেছি সেটা একটা প্যাকিং বাক্সের মধ্যে অন্য ঘরে রাখা আছে, পরে সেটা দেখাবো আপনাকে। সোমনাথ আচ্ছা। বলে এগুলো দরজার দিকে। ঘরের বাইরে বেরোবার আগে সে মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ে দরজার কাছে রাখা ডালাবন্ধ রেফ্রিজারেটরের দিকে তাকিয়ে বলল, এত বড় ফ্রিজ আপনার কি কাজে লাগে? ঘর ছেড়ে বেরোতে বেরোতে তিনি জানালেন, আসলে কোনো প্রাণীর ছাল ছাড়াবার আগে তাকে ফ্রিজের মধ্যে রেখে তার দেহটা আরো কঠিন ও শক্ত করে নেওয়া হয়, যাতে মাংসের ওপর থেকে ছাল ছাড়ানো সহজ হয়। বিশেষত যেসব প্রাণীর চামড়া রোমহীন ও পাতলা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা করা হয়। আদিত্যবাবু এরপর তাকে নিয়ে ঢুকলেন পাশেই একটা ঘরে। বেশ বড় ছিমছাম একটা ঘর, খাট, আলমারি সবই আছে ঘরটাতে। দেয়ালে ঝুলছে শিংসহ বিরাট একটা হরিণের মাথা। একটা টেবিলের উপর সম্ভবত খাবার ঢাকা আছে। ঘরের লাগোয়া একটা স্নানঘর। আদিত্যবাবু বললেন, স্নান সেরে খেয়ে দিয়ে বিশ্রাম নিন, বিকেলে বাড়ির বাগানে ঘুরে বেড়াতেও পারেন। রাতের আগে আপনার সঙ্গে আর আমার দেখা হবে না, একটু বাইরে যাব আমি। সোমনাথ তার উদ্দেশ্যে বলল, বাঘটা নিয়ে যাওয়ার জন্য এগ্রিমেন্ট পেপার আর টাকা পয়সা আমি সঙ্গে এনেছি, সে ব্যাপারগুলো। তাকে কথা শেষ করতে না দিয়ে আদিত্যবাবু বললেন, ওসব কাজ রাতে হবে, এখন আপনি আগে স্নান সেরে বিশ্রাম নিন, আমি আসছি। এই বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন আদিত্যনারায়ণ। তিনি বেরিয়ে যাবার পর দরজা বন্ধ করে চটপট স্নানের জন্য বাইরের পোশাক ছেড়ে তৈরি হয়ে নিল সোমনাথ। স্নানঘরে ঢুকতেই অদ্ভুত সুন্দর একটা গন্ধ নাকে এসে লাগলো সোমনাথের। ঘরে দুটো বালতিতে জল রাখা আছে স্নানের জন্য। সোমনাথ বুঝতে পারল ওই সুন্দর গন্ধটা আসছে বালতিতে রাখা জলের থেকেই। সোমনাথ ছাপোষা যুবক। সে শুনেছে যে পয়সাওয়ালা লোকেরা অনেকে নাকি গোলাপ জল মিশিয়ে স্নান করে। আদিত্যনারায়ণ ধনী মানুষ, বালতির জলে সম্ভবত সেরকম কোনো সুগন্ধি মেশানো আছে তা অনুমান করে নিল সোমনাথ। স্নান সেরে ঘরে ঢুকে খাওয়া সেরে বিছানায় শুয়ে পড়ল সে। এতটা পথ আসতে বেশ ধকল গেছে শরীরের ওপর। বিছানায় শুতেই ঘুম নেমে এলো সোমনাথের চোখে। তার যখন ঘুম ভাঙল তখন বিকাল। বিছানাতে উঠে বসতে একটা সুন্দর গন্ধ এসে লাগলো তার নাকে। কিছুক্ষণের মধ্যে সোমনাথ বুঝতে পারল গন্ধটা আসছে তার শরীর থেকে, স্নানের জলে মেশানো সেই সুগন্ধির গন্ধ। চুপচাপ ঘরে বসে থেকে কোনো লাভ নেই। খাট ছেড়ে উঠে বাড়ির বাইরে বাগানটাতে ঘুরে আসার জন্য কিছুক্ষণের মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল সোমনাথ। বাড়ির পেছনে দূরে পাহাড়ের মাথায় সূর্য ঢলতে শুরু করেছে। নিস্তব্ধ বাড়িটা আগাছা ঘেরা বাগানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। বিরাট বড় বাড়ি। আদিত্যবাবু অবশ্য মিউজিয়ামে সোমনাথের সঙ্গে প্রথম সাক্ষাতে জানিয়েছিলেন যে পূর্বপুরুষরা নাকি একসময় এ তল্লাটে বেশ কিছু চা বাগানের মালিক ছিলেন। অর্থাৎ বংশানুক্রমিকভাবেই তারা পয়সাওয়ালা লোক। বাগানে কোথাও কোনো লোকজন নেই। মাঝে মাঝে শুধু কোথা থেকে যেন কোনো পাখির পিক পিক ডাক শোনা যাচ্ছে।
বাগানটায় ঘুরে বেড়াতে শুরু করলো সোমনাথ, কিন্তু একসময় তার মনে হলো বাগানের ঝোপঝাড়ে সাপখোপ থাকতে পারে। সূর্য ডুবতে চলেছে, বাগানে বেশি হাঁটা চলা ঠিক নয়, তার চেয়ে বরং শুকনো ফোয়ারার পরিটার গায়ে যে বেদিটা আছে সেখানে বসা ভালো। বাগানে আর না ঘোরাঘুরি করে সোমনাথ গিয়ে সেখানে শ্বেত পাথরের বেদির ওপর বসলো। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের মাথায় লাল আবির ছড়িয়ে সূর্য ডুবতে শুরু করলো। সোমনাথের মাথার ওপর ট্যাঁ ট্যাঁ শব্দ করে ঘরে ফেরার জন্য সবুজ পাহাড়ের দিকে উড়ে চলল টিয়া পাখির ঝাঁক। অপূর্ব সুন্দর দৃশ্য। তন্ময়ভাবে সে দৃশ্য দেখছিল সোমনাথ। হঠাৎ তার কানে এলো কে যেন বলল, দাদা কি আদিত্যবাবুর বাড়িতে এসেছেন? গলাটা কানে যেতে সোমনাথ পেছন ফিরে দেখলো তার কিছুটা তফাতে বৃত্তাকার বেদির ওপাশে আছে একজন পৌর। আপাদমস্তক শাল জড়িয়ে বসে পরিটার আড়াল থেকে উৎসুকভাবে তাকিয়ে আছে সোমনাথের দিকে। প্রশ্নকর্তা ওই লোকটাই। সোমনাথ স্মিত হেসে জবাব দিল, হ্যাঁ, আদিত্যবাবুর কাছেই এসেছি। আপনার পরিচয়টা? লোকটা জবাব দিল, আমিও এ বাড়িতেই থাকি। দুঃখিত, আমি আগে আপনাকে খেয়াল করিনি। এরপর সে জিজ্ঞাসা করলো, আপনি কি আদিত্যবাবুর কোনো আত্মীয় হন? কোথা থেকে এসেছেন? সোমনাথ উত্তর দিল, না, আত্মীয় নই। আমি কলকাতা থেকে আদিত্যবাবুর কাছে একটা কাজে এসেছি। আমার নাম সোমনাথ পাত্র। তা দাদার পরিচয়টা কি? লোকটা প্রশ্ন শুনে একটু মৃদু হেসে বলল, আমার নাম অনিমেষ। আমি আদিত্যবাবুর কাছে কাজ শিখতে এসেছি বাইরে থেকে। ট্যাক্সিডার্মির কাজ? সোমনাথের প্রশ্ন শুনে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে সে বলল, হ্যাঁ, সেই কাজ। আপনিও কি ট্যাক্সিডার্মি শিখতে এসেছেন নাকি? আদিত্যবাবুর সঙ্গে আপনার যোগাযোগ কিভাবে? আপত্তি না থাকলে বলবেন। সোমনাথ বলল, আমি ট্যাক্সিডার্মি সংক্রান্ত একটা ব্যাপারে এলেও কাজ শিখতে আসিনি। আসলে আমার একটা ছোট সাপ্লায়ার ফার্ম আছে। বিশেষত সিনেমার সেট সাজানোর জন্য নানা রকম জিনিস সাপ্লাই করি সিনেমার প্রোডাকশন ম্যানেজারদের। সম্প্রতি একটা সিনেমার সেটের জন্য একটা স্টাফ করা বাঘের প্রয়োজন। কোনো এক পুরনো জমিদার বাড়ির দৃশ্যের ছবি তোলার জন্য সেটা কাজে লাগবে। অর্ডারটা আমি পেয়েছি, কিন্তু মুশকিল হলো এ জিনিস তো আর সব জায়গাতে পাওয়া যায় না। অনেক খোঁজ করে যখন জিনিসটা পেলাম না, তখন একজন জাদুঘরে যাওয়ার পরামর্শ দিল। গেলাম সেখানে, কিন্তু কর্তৃপক্ষ আমাকে স্পষ্ট জানিয়ে দিল যে শুটিংয়ের কাজের জন্য সরকারি কোনো জিনিস কোনোভাবেই দেওয়া যাবে না। ব্যর্থ মনোরথে জাদুঘরের স্টাফ রুমে একটা বাঘের সামনে দাঁড়িয়ে যখন ভাবছি কি করব, ঠিক তখন একজনের গলা শুনলাম, আপনার কি এরকম একটা বাঘের সত্যি প্রয়োজন? তাকিয়ে দেখি এক ভদ্রলোক আমার পেছনে দাঁড়িয়ে আছেন। আমি তাকে বললাম, আপনি কি করে জানলেন? আপনি কি জাদুঘরের লোক? তিনি জবাব দিলেন, না, জাদুঘরের লোক নই। আপনি যখন তাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন তখন তার কিছুটা আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনেছি। আমি একজন ট্যাক্সিডার্মিস্ট, অর্থাৎ এসব প্রাণী টানি বানাই। আমার নাম আদিত্য নারায়ণ চৌধুরী। ব্যাস, আমার পরিচয় হয়ে গেল তার সঙ্গে। তারপর আমি তাকে আমার সমস্যা খুলে বলাতে তিনি সাগ্রহে আমাকে একটা বাঘ ভাড়া দেবেন বললেন। আর সেই বাঘটা নিতেই কলকাতা থেকে এসেছি আমি। একটানা কথাগুলো বলে থামলো সোমনাথ। অনিমেষ বলল, এবার ব্যাপারটা বুঝলাম। প্রথম দিককার একটা মানুষ অর্থাৎ আদিকালের হোমোসেপিয়েন্স একটা মূর্তি বানাচ্ছে আদিত্যবাবু জাদুঘরের জন্য। সে কারণে কিছুদিন ধরে জাদুঘরে কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলতে যাচ্ছেন। এটা এক ধরনের রোগ ট্যাক্সিডার্মি, প্রাচীন মানুষকে ফিরিয়ে আনা। সোমনাথ বলল, আদিত্যবাবুর কাছে হোমোসেপিয়েন্সের ব্যাপারটা শুনলাম, মূর্তিটাও দেখলাম। চামড়া লাগানো শুরু হয়েছে, কোনোই পর্যন্ত কাজ হয়েছে। আমি তো মানুষের চামড়া ভেবে একটু ঘাবড়ে গেছিলাম। আদিত্যবাবু জানালেন ওটা নাকি মাছের চামড়া। লোকটা এবার উঠে দাঁড়িয়ে একটু হেসে বলল, হ্যাঁ, মাছের চামড়া। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। এবার যাই। তবে যাবার আগে একটা অনুরোধ করছি, আমাদের এই সাক্ষাতের ব্যাপারটা আদিত্যবাবুর কাছে গোপন রাখলেই আমার পক্ষে মনে হয় ভালো হবে। লোকটার এই অদ্ভুত কথা শুনে সোমনাথ বিস্মিতভাবে বলল, সে না হয় রাখবো, কিন্তু কেন বলুন তো? আমরা তো কোনো গোপন আলোচনা করিনি বা আদিত্যবাবু সম্পর্কে কোনো বাজে মন্তব্য করিনি। তবে সে বলল, তা করিনি, তবে সাক্ষাতের ব্যাপারটা গোপন রাখতে বললাম অন্য কারণে। আমি আদিত্যবাবুর কাছে ট্যাক্সিডার্মি শিখছি নিতান্তই একটা শখের জন্য, কিন্তু সরকারি প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো জায়গাতে ট্যাক্সিডার্মি শেখানো বেআইনি কাজ। সরকার মিউজিয়ামের কর্মী বা বন দপ্তরের কর্মীদেরই একমাত্র এই শিক্ষা দেয় এই দেশে।
চোরা শিকারীরা যাতে বন্যপ্রাণী হত্যা করে তার চামড়া এসব কাজে ব্যবহার না করতে পারে, সেজন্যই সরকারি নীতি গ্রহণ করা হয়েছে। আমি আদিত্যবাবুর কাছে যখন ট্যাক্সিডার্মি শেখার ইচ্ছে প্রকাশ করি, তখন তিনি আমাকে দুটো শর্ত দেন। প্রথমত, ব্যাপারটা আমি গোপন রাখবো, আর দ্বিতীয়ত, আমি বাইরের লোকের সঙ্গে কোনো কথা বলবো না। কথা বলার লোক পাই না তো, হঠাৎই আপনার সঙ্গে কথা বলে ফেললাম, আর সত্যটাও বলে ফেললাম। উনি জানলে রেগে যাবেন, তাই ব্যাপারটা গোপন রাখতে অনুরোধ করছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। সোমনাথ জবাব দিল। আমারও ভালো লাগলো কথা বলে। লোকটা এরপর সোমনাথের থেকে বিদায় নেওয়ার জন্য এগোতে গিয়ে হঠাৎই থমকে দাঁড়ালো। বাতাসে জোরে জোরে শ্বাস টেনে সোমনাথের দিকে এগিয়ে এসে তাকে একটু অবাক করে দিয়ে বলল, মিষ্টি গন্ধটা কি আপনার গা থেকে আসছে? সোমনাথ বলল, হ্যাঁ, আমার গা থেকে। স্নানের জলে কি একটা সুগন্ধি যেন মেশানো ছিল। তার জবাব শুনে লোকটা একটু বিস্মিতভাবে তাকিয়ে রইল সোমনাথের মুখের দিকে। ওভাবে তাকিয়ে থাকতে দেখে সোমনাথের কেমন যেন অস্বস্তি বোধ হলো। সে বলল, আপনি কি আর কিছু বলবেন আমাকে? ঠিক এই সময় একটা গাড়ির শব্দ শোনা গেল। শব্দ শুনেই দুজনেই তাকালো সেদিকে। একটা জিপ ঢুকছে। আদিত্যনারায়ণ বাড়ি ফিরছে। অনিমেষ নামের লোকটা সম্ভবত সোমনাথের কথার উত্তরেই এবার শুধু উচ্চারণ করলো একটা শব্দ, রোগ ট্যাক্সিডার্মি। তারপর নিমেষে মিলিয়ে গেল অন্যদিকে। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেলেন আদিত্যবাবু। সেই লোকটাও চলে গেল। আর এরপরই হঠাৎ ঝুপ করে অন্ধকার নামতে শুরু করলো। সোমনাথ আবার বাড়ির ভেতর ঢুকে পড়ল। কোনো কাজ নেই সোমনাথের। ঘরে ফিরে সে আদিত্যনারায়ণের প্রতীক্ষায় বসে রইল। সারা সন্ধ্যা দেখা মিলল না তার। ধীরে ধীরে রাত নামতে শুরু করলো। বাইরে যে ঠান্ডা নামছে তা ঘরের ভিতর বসেই অনুভব করতে পারল সোমনাথ। সারা বাড়িতে কোনো শব্দ নেই। কেমন যেন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে সারা বাড়ি জুড়ে। সময় যেন থেমে আছে এ বাড়ির ভিতর। কিন্তু ঘড়ির কাঁটা নিজের নিয়মেই এগিয়ে চলল। রাত তখন প্রায় 9টা বাজে। অধৈর্য হয়ে উঠল সোমনাথ। সে ভাবতে লাগলো ঘর ছেড়ে বেরিয়ে আদিত্যবাবুর খোঁজ নেবে কিনা। ঠিক এমন সময় ঘরে ঢুকলেন আদিত্যবাবু। তিনি সোমনাথকে বললেন, প্যাকিং বাক্স থেকে আপনার ওই বাঘটা বার করে আনতে গিয়ে দেরি হয়ে গেল। সোমনাথ বলল, আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। কাগজপত্র সই সাবুত করতে হবে, তাছাড়া কাল ভোরেই বাড়ি ছেড়ে বেরোতে হবে। বেশ রাত হলো। আদিত্যবাবু বললেন, চলুন, তবে আমার ওই কাজের ঘরটাতেই যাই। কাগজপত্র সেখানে নিয়ে চলুন। বাঘটা ওখানেই রাখা আছে। দেখুন আগে জিনিসটা আপনার পছন্দ হয় কিনা। সোমনাথ বলল। তাই চলুন। সোমনাথকে নিয়ে ঘর থেকে বেরোতে গিয়ে চৌকাঠের সামনে একবার থমকে দাঁড়ালেন আদিত্যবাবু। পিছন ফিরে সোমনাথকে জিজ্ঞাসা করলেন, এখানে আসার ব্যাপারটা আপনি কাউকে জানাননি তো? ব্যাপারটা আমি আপনাকে গোপন রাখতে বলেছিলাম, কারণ এসব মূল্যবান জিনিস কেউ কাউকে দেয় না। মিউজিয়ামে আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছিল বলে জিনিসটা আপনাকে দিচ্ছি। খবরটা জানাজানি হলে অন্যরা আবার এসে এসব চেয়ে বিরক্ত করবে। সোমনাথ উত্তর দিল, না না, আপনার এখানে আসার খবর আমি কাউকে জানাইনি। আপনি নিশ্চিন্তে থাকুন। সোমনাথের কথায় হাসি ফুটে উঠল আদিত্যনারায়ণের ঠোঁটে। আদিত্যনারায়ণ সোমনাথকে নিয়ে হাজির হলেন সেই রোগ ট্যাক্সিডার্মির ঘরে। উজ্জ্বল আলো জ্বলছে ঘরে। একটা চাপা গো গো শব্দ হচ্ছে ঘরটাতে। রেফ্রিজারেটরটা মনে হয় চালু করা আছে। বিরাট বড় এক কাঠের বাক্স এনে রাখা হয়েছে ঘরের এক কোণে দেয়ালের গায়ে। দরজার পাশ থেকে পেরেক তোলা শাবলের মতন একটা লোহার দণ্ড তুলে নিয়ে আদিত্যবাবু সোমনাথকে নিয়ে এগোলেন সেই প্যাকিং বাক্সর দিকে। শাবলের ফলা দিয়ে চার দিয়ে কাঠের প্যাকিং বাক্সের চারপাশের ডালা খুলে ফেলা হলো। বাক্সর ভেতর দাঁড়িয়ে আছে বিরাট বড় একটা বাঘ। অপূর্ব সুন্দর দেখতে। তার হলুদ কালো ডোরাকাটা চামড়া ঝিলিক দিচ্ছে বিজলি বাতির আলোতে। সামনে ডান পায়ের থাবা তুলে সোমনাথের দিকে ঘাড় ফিরিয়ে দাঁড়িয়ে আছে মূর্তিটা। দেখে কে বলবে সে প্রাণীটা জীবন্ত নয়? আদিত্যবাবু সোমনাথের পেছনে সরে দাঁড়ালেন। এটা ট্যাক্সিডার্মির অন্যতম একটা শ্রেষ্ঠ নিদর্শন। ভালো করে দেখুন। এটা জার্মানিতে একটা কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ উইনার হয়েছিল। সোমনাথ তন্ময় হয়ে দেখতে লাগলো প্রাণীটার মূর্তি। কৃত্রিম কাচের চোখ প্রাণীটার। বড় বড় গোল চোখ। সেই চোখ দেখতে দেখতে হঠাৎ একটা অদ্ভুত প্রতিচ্ছবি ফুটে উঠল সে চোখে। সোমনাথের পেছনে দাঁড়ানো আদিত্যবাবু লোহার শাবলটা যেন তুলে ধরেছে সোমনাথের মাথার ওপর। সামনের দেওয়ালের গায়ে ফুটে উঠেছে সেই একই ছায়াছবি। চমকে উঠে পেছনে ফিরতে গেল সোমনাথ। সেই সময় সোমনাথের ওপর নেমে এলো আদিত্যনারায়ণের শাবল। সোমনাথ নড়ে যাওয়াতে শাবলটা তার মাথায় না পড়ে কাঁধের ওপর পড়ল।
প্রচণ্ড আঘাতে কিছুটা তফাতে মেঝেতে ছিটকে পড়ে আতঙ্কিত সোমনাথ চিৎকার করে উঠল। হে, কি করছেন আদিত্যবাবু? আমাকে মারছেন কেন? আদিত্যনারায়ণের মুখে ফুটে উঠেছে একটা পৈশাচিক হাসি। তিনি বললেন, কারণ এখন তো আর বাঘ শিকার করা যায় না, তাই মানুষ শিকার করব। সোমনাথ বলে উঠল, হা, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন কি? আদিত্যবাবু বললেন, না, আমি পাগল হইনি। রোগ ট্যাক্সিডার্মির কাজে ওই হোমোসেপিয়েন্সের মূর্তিটা বানাবার জন্য আপনার চামড়াটা যে দরকার সোমনাথ বাবু। মানুষের চামড়া না হলে সেটা আসল মানুষের মতন কিভাবে দেখাবে? এই বলে অট্টহাস্য করে তার দিকে এগিয়ে আসতে লাগলেন তিনি। উঠে দাঁড়াবার শক্তি নেই সোমনাথের। প্রচণ্ড আতঙ্কে না, না! বলে চিৎকার করে সোমনাথ চোখ বন্ধ করে ফেলল। শাবল উঁচিয়ে সোমনাথের দিকে এগিয়ে আসতে সাক্ষাৎ শয়তানের চামড়া গায়ে দেওয়া আদিত্যনারায়ণ। এবার শেষ আঘাত নেমে আসবে সোমনাথের ওপর। ঠিক এই সময় প্রচণ্ড শব্দ করে কেঁপে উঠে রেফ্রিজারেটরটা হঠাৎ থেমে গেল। চোখ খুলে সোমনাথ দেখতে পেল থমকে দাঁড়িয়ে পড়েছেন আদিত্যনারায়ণ। তার দৃষ্টি রেফ্রিজারেটরের দিকে নিবদ্ধ। চোখে যেন একটা অদ্ভুত বিস্ময়ের ভাব। আর রেফ্রিজারেটরের ডালা খুলে তার ভেতর থেকে বেরিয়ে আসছে একটা লোক। আরে, এই যে বিকালে সেই বাগানে দেখা লোকটা! ঠান্ডা বাক্স থেকে নেমে মেঝের উপর দাঁড়ালো সে। তারপর আদিত্যনারায়ণের উদ্দেশ্যে হেসে বলল, রোগ ট্যাক্সিডার্মির জন্য হোমোসেপিয়েন্স বানাতে আর কটা মানুষ খুন করবে অনিমেষ? আদিত্যনারায়ণের মুখের হাসি কিন্তু শুকিয়ে গেছে। সোমনাথ দেখল আদিত্যনারায়ণের মুখটা সাদা কাগজের মতো লাগছে। তার শাবল ধরা হাতটা ধীরে ধীরে ঝুলে পড়ছে নিচের দিকে। আগন্তুকের পর আদিত্যবাবুর উদ্দেশ্যে বলল, ও কাজ তোমার দ্বারা হবে না অনিমেষ। মানুষের চামড়া তৈরি অত সহজ নয়। অনেকে রোগ ট্যাক্সিডার্মিকে বলে শয়তানের কাজ। তোমার মতন শয়তানের চামড়া ওই কাজের জন্য উপযুক্ত। এসো অনিমেষ, তোমার শয়তানের চামড়াটা আমাকে দাও। এই বলে লোকটা দুহাত বাড়িয়ে এগোতে লাগলো অনিমেষ অথবা আদিত্যনারায়ণের দিকে। সোমনাথ স্পষ্ট দেখতে পেল সে লোকটার হাত দুটো কনুই পর্যন্ত টকটকে লাল, যেন কেউ লোকটার কনুই পর্যন্ত চামড়া ছাড়িয়ে নিয়েছে। এগিয়ে যাচ্ছে লোকটা। সে আদিত্যনারায়ণ কিন্তু শাবল দিয়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করলো না, বরং তার শাবলটা হাত থেকে খসে পড়ল মাটিতে। আর তারপর আদিত্যনারায়ণ পরিচয় দেওয়া লোকটা তীব্র আতঙ্কে আর্তনাদ করে পালাবার জন্য ছুটল দরজার দিকে। কিন্তু বাইরে যাওয়া তার হলো না। একটা প্রাণীর মূর্তিতে হোঁচট খেসে ছিটকে পড়ল মেঝেতে রাখা তীক্ষ্ণ একটা হরিণের শিংয়ের ওপর। শিংটা এফোড় ওফোড় করে দিল তার বুক। ছটফট করে নিস্তব্ধ হয়ে গেল লোকটার দিকে। বিকালে সেই লোকটা সেই দৃশ্যের দিকে তাকিয়ে বলল, ওর চামড়াটা শয়তানের চামড়া, রোগ ট্যাক্সিডার্মির পক্ষে একদম উপযুক্ত। তার পাশে সোমনাথের দিকে তাকিয়ে বলল, আপনি বেঁচে গেছেন, কিন্তু এখনই আপনাকে বেরিয়ে পড়তে হবে এ বাড়ি থেকে। রাত 10টায় কলকাতার একটা বাস আছে, চলুন, সেটা আপনাকে ধরিয়ে দেব। সোমনাথের মাটি থেকে ওঠার শক্তি ছিল না। কাঁধে প্রচণ্ড আঘাত। লোকটাই তাকে মাটি থেকে তুলে দাঁড় করালো। ওহ, কি ঠান্ডা তার সেই চামড়া ওঠা হাতের স্পর্শ! সেই অভিশপ্ত ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে জিপে উঠে বসলো দুজন। চলতে শুরু করলো জিপ। চালাচ্ছে সেই লোকটা। তার পিছনে বসে বিস্মিত আতঙ্কিত বাক শক্তিরহিত সোমনাথ। যেতে যেতে একসময় মুখ খুলল লোকটা। সে বলল, যাকে আপনি আদিত্য নারায়ণ বলে ভেবেছিলেন, সে আসলে আদিত্য নারায়ণ নয়, আদিত্য নারায়ণের সহকারী অনিমেষ। সম্পত্তি লোভে আদিত্য নারায়ণকে খুন করে নিজে আদিত্য নারায়ণ হয়ে বসে। আজ বিকেলে আপনার গায়ে গন্ধটা পেয়ে আমি বুঝে যাই কি হতে চলেছে। এটা একটা জৈব রাসায়নিকের গন্ধ। চামড়ায় যার প্রলেপ থাকলে চামড়া ছাড়িয়ে নিতে সুবিধা হয়। অনেক সময় ট্যাক্সিডার্মি করতে আনা জীবন্ত প্রাণীর দেহে আগেই ওই জিনিস দিয়ে ধোয়ানো হয়। আসল আদিত্য নারায়ণের চামড়া দিয়ে সে কাজটা করেছিল, কিন্তু প্রথম দিন কাজ শেষ হওয়ার পর রেফ্রিজারেটর থেকে উধাও হয়ে যায় আদিত্য নারায়ণের দেহ। তাই নতুন চামড়ার দরকার ছিল তার। সেজন্যই সে ফাঁদ পেতে আপনাকে টেনে আনে। তবে হোমোস্যাপিয়েন্সের মূর্তিটা ঠিক পেয়ে যাবে জাদুঘরের কর্তৃপক্ষ। এই বলে যেন একটু হাসলো লোকটা। মাথার ভিতরটা কেমন যেন গুলিয়ে গেছে সোমনাথের। কি বলবে বুঝতে পারছে না। লোকটা এরপর বলল, আজকে রাতের কথাটা বাইরের পৃথিবীর কাছে গোপন রাখবেন, তবে বেশি ভয় পাবেন না। এই ঘটনার জন্য কেউ দায়ী হয়ে থাকলে সে আমি, কিন্তু অনিমেষের মৃত্যুর জন্য আমাকে ধরার ক্ষমতা আজ আর কোনো পুলিশ আদালতের নেই। এরপর আর কথা না বলে গাড়ি চালাতে থাকলো লোকটা। বাস রাস্তায় এসে গেল এক সময়।
গাড়ি থেকে নামলো তারা। দূরে দুটো আলোকবিন্দু দেখা যাচ্ছে। কলকাতায় যাওয়ার বাস আসছে। সোমনাথকে লোকটা বলল, আমি এবার চলি, ভালো থাকবেন। সোমনাথ তাকে জড়ানো গলায় জিজ্ঞাসা করলো, হ্যাঁ, আপনি কে? একটা আবছা হাসি ফুটে উঠল লোকটার ঠোঁটের কোণে। সে জবাব দিল, আমি সেই আদিত্য নারায়ণ, ট্যাক্সিডার্মিস্ট। কাঁধের হাড়ে একটা ফ্র্যাকচার হয়েছিল সোমনাথের। হপ্তাখানেক সময় লাগলো তার সেরে উঠতে। তারপর সে আবার একদিন হাজির হয়েছে জাদুঘরে। সোমনাথের পরিচিত একজন একটা সরকারি সুপারিশপত্র জোগাড় করে দিয়েছে জাদুঘর কর্তৃপক্ষকে দেওয়ার জন্য। সম্ভবত বাঘটা এবার সে পেয়ে যাবে। জাদুঘরে সেই ঘরটাতে ঢুকলো সোমনাথ। বেশ কিছু নতুন প্রাণী ইত্যাদির মূর্তি কদিন হলো এসেছে এখানে। একটা কাচের বাক্সে রাখা রয়েছে একটা হোমোস্যাপিয়েন্সের মূর্তি। আগ্রহ নিয়ে সোমনাথ দাঁড়ালো সেই মূর্তির সামনে। ঠিক যেন একটা আসল মানুষ, আধুনিক আদি মানুষ। তবে তার মুখটা কিছুটা যেন বড়, বাদরের মতো। হঠাৎ সেই মুখে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো সোমনাথ। সেই মানুষটার ডান গালে লেগে আছে একটা বড় আঁচিল। হোমোস্যাপিয়েন্সের গালেও কি আঁচিল থাকতো? ব্যাপারটা ঠিক জানা নেই সোমনাথের। সোমনাথের পেছনে জাদুঘরের এক কর্মী এসে দাঁড়িয়েছে। সোমনাথের উদ্দেশ্যে সে বলল, আদিত্য নারায়ণ বলে একজন ট্যাক্সিডার্মিস্ট জিনিসটা তৈরি করে পাঠিয়েছেন। কি নিখুঁত কাজ! চামড়াটা একদম আসল মনে হচ্ছে। মুহূর্তের জন্য সোমনাথের চোখে ভেসে উঠল একটা আঁচিলওয়ালা মানুষের মুখ। সে বলে উঠল, রোগ ট্যাক্সিডার্ম, 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 ট্যাক্সিডার্ম। লোকটা হেসে বলল, হ্যাঁ, রোগ ট্যাক্সিডার্মি বলে একে। আপনি ব্যাপারটা জানেন দেখছি। এবার কিউরেটর সাহেবের ঘরে চলুন, তিনি ট্যাক্সিডার্মি করা বাঘটা আপনাকে নিতে ডাকছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা শয়তানের চামড়া। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আর কোন ধরনের গল্প আপনারা আমার কাছ থেকে শুনতে ইচ্ছুক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি নিশ্চয়ই এতদিন আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন। যদি না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে গল্পগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তা পৌঁছে যায় আপনাদের কাছে। আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া আমার পক্ষে এই চ্যানেল নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রেখে আজ তবে এই পর্যন্তই রাখি। ধন্যবাদ বন্ধুরা।